বিরতিপুর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগরতলা পৌর নিগমের সবকটি আসনে নমিনেশনের পত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টি। আগরতলা পৌর নিগমের সবকটি আসনে নমিনেশন পত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টি। আজ সকাল থেকে বিভিন্ন স্থান থেকে সুসজ্জিত র্যালি সাজাতে থাকে। উৎসবের মেজাজে দলীয় কর্মী সমর্থকরা তাদের প্রার্থী নিয়ে শহরের রাজপথে মিছিল করে ঢাকঢোল পিটিয়ে অনেকটা জাঁকজমকভাবে মনোনয়নপত্র জমা দেন তাদের দলীয় প্রার্থী নিয়ে। বিভিন্ন জায়গা থেকে সুসজ্জিতভাবে মিছিল করে সদর মহকুমার অফিস রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রদান করেন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহাও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক সহ রাজ্যের অন্যান্য নেতৃত্বরা। मैंने शुद्ध 16 नंबर वार्ड नहीं है, पौरसभा पूर्णम के आवता में जो 15 वार्ड है ना, सब तो जीत जाएंगे बहुत सारे वोट से। क्या क्या इशू रहेगा इस पर? ये लोकल इशू है जो सिक्किम ने किया, हमारा परिषद गठन करने के बाद वो लोग करेंगे। प्रचार में क्या क्या मुद्दा उठाएंगे आप लोग? जो लोकल इशू है ना, जो लोकल इशू है पब्लिक का जो डिमांड है, स्वेरेज, जो निकासी व्यवस्था के लिए इलेक्ट्रिफिकेशन और सॉलिड वेस्ट जो है क्या आशा करते हैं? पूरा सारे जो वार्ड है सब कुछ जीतेगा या 100% जीतेगा। 51 वार्ड मैंने 16 नंबर वार्ड नहीं सी 51 वार्ड से हम जीतेंगे। আজকে আমাদের পৌর নিগমের সব প্রার্থীরা তাদের নমিনেশন দাখিল করবেন। আমরা 51 সিটে প্রথম ফুল প্রেজেন্ট প্রার্থী দিয়েছি এবং গত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ করে পৌর নিগমের যে উন্নয়ন, বিশেষ করে জল জমতে দেব না আমরা বলেছিলাম, সে কথা আমরা রেখেছি। রাস্তাঘাট থেকে ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে স্মার্ট সিটিকে স্মার্ট তৈরি করার জন্য যে সংকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির, সেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা করছি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌর পরিষদকে, পৌর নাগরিকদেরকে আরও বেশি উন্নয়নের এবং তাদেরকে আরও বেশি ডেভেলপমেন্টের দেওয়ার জন্য আমরা আবেদন করছি এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আবেদন রাখছি। রিপোর্ট খবর ত্রিপুরা। প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ডিজেলের, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ। প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ডিজেলের, সাথে মহার্ঘ হতে চলেছে রান্নার গ্যাসেরও। সব মিলিয়ে সাধারণ নাগালের বাইরে চলে যাচ্ছে পেট্রোল পণ্য সহ রান্নার গ্যাসের মূল্য, যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হু হু করে বেড়ে যাচ্ছে। জনজীবনে নেমে আসছে এক দুর্বিষয় জ্বালাময়। দাম নির্ধারণের ব্যাপারে কেন্দ্র রাজ্য উভয়ে ভূমিকা নিতে হবে, না হলে যেভাবে সাধারণ নাগালের বাইরে চলে যাচ্ছে এর প্রভাব সর্বত্র ছড়াচ্ছে। আজ রাজধানী আগরতলাতে পেট্রোলের দাম নর্মাল 110 টাকা 28 পয়সা, অপরদিকে ডিজেলের দাম 102 টাকা 58 পয়সা। দিন দিন দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে, রয়েছে পেট্রোল পণ্যের দামও বৃদ্ধি। সাধারণ জনজীবনের এর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আর দাম বাড়লে আর কম তো নিতে হইব। কেউ কম কেউ বেশি নিতে হইব। কম বেশি নিচ্ছে, কিন্তু আগের থেকে একটু সেলটা কমে গেছে। এখন আর প্রত্যেকদিন 40 পয়সা 50 পয়সা ডিজেল বা পেট্রোল দুটোই বাড়ছে। লাস্ট কতদিন বেড়েছে এবং কত টাকা হয়েছে? প্রত্যেক দিনই বাড়ছে। লাস্টে কালকে ছিল পেট্রোল ছিল 109 টাকা 92, আজকে 2 তারিখ হয়েছে 110 টাকা 28 পয়সা। ডিজেল কালকে যত রেট ছিল আজকে তত রেট আছে, আর ডিজেল বাড়েনি। ডিজেল রেট এখন 102 টাকা 58 পয়সা। প্রত্যেকদিনই বাড়ছে। মানুষ তো পেট্রোল নিতে আসে, তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া আছে? মানুষ তো ঝগড়া করবে, তেলের দাম বাড়ছে কেন, তেল ঠিক করবো। আমরা কি বলবো, শেয়ার মার্কেটে যা করছে আমরা তাই দিচ্ছি। সবাই বলছে, সবাই তো তেলের দাম বাড়ছে, একটু ঝগড়া করবি। এরকম কি এর আগে কোনো দিন কোনো মানে না, এর আগে তো এত তেল বাড়ে নেই, দাম তো বাড়ে নেই, তো একটু ঝগড়া করে নিই। এখন বেশি দাম বাড়েছে, তো ঝগড়া করবি। বাড়াইলে আমরা তো কিছু করণের নাই, আমরা তো চালাইতে গেছে। তুই বারো দিনে সবই তো মারতাছে, কি কইতাম কোন কত হিসেবে যাও না? কত 110 টা 28 এমন দিকে যে বাড়তাছে, ইডি তো আমরা কেমনে চালামো কোন? সরকারের উদ্দেশ্যে কিছু করবেন নি? এই সরকারই তো আমরা করি, আমরা ওনার কিতা কোনো উদ্দেশ্য বিরোধীতে কিছু বুঝাতাম। দর যে বাড়তেছে, পেট্রোল ডিজেলের যদি ভাবে বাড়তেছে, আমাদের জনজীবন আমাদের বড় সমস্যা। শুধু আমরা যারা স্কুটার বাইক গাড়ি চালাই তা না, শুধু প্রতিনিয়ত দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে যে প্রভাব পড়ছে। আমরা প্রতিদিন আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রার জিনিসপত্র যেটা বাইরে থেকে কেরিং করে জানা হয়, এটাও তো দর বাড়তেছে।
স্বাভাবিক কারণেই আগে সংসার চালাইতে আচ্ছা 15,000 টাকা যে 20,000 টাকা যে সংসারটা চালাইতাম, এই সংসারে চালানো হয় না এখন। অনেক বেশি জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা একদম দুর্বিষহ হয়ে পড়ছে। কাজে এই জায়গাতে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য তো বিভিন্ন দল বিভিন্নভাবে তারা সবাই আন্দোলন করতেছে, কিন্তু সরকার কর্ণপাত করছে না। তার যে কী কারণ, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের যখন দাম, কাঁচামালের দাম যখন দাম কমে, তখন আমরা তেলের দাম বাড়ে। এই হচ্ছে সমস্যা, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে তেলের মূল্য বৃদ্ধির কারণে। সমস্যা আমাদের মানে গাড়ির যে রেটটা আছে আজকের থেকে 10 বছর আগে 5 বছর আগে যে রেটটা ছিল এই রেটই রয়েছে, অথচ তখন ছিল 66 টাকা 63 টাকা পেট্রোল, এখন হয়েছে 110 টাকা 111 টাকা। মানে তাতে মানে কি আমরা রোজগারটা জায়গাতেই রয়েছে, কিন্তু তেলের দাম বাইরে যেতেছে, ডিজেলের দাম বাড়তেছে, পেট্রোলের দাম বাড়তেছে, আপনি সিএনজি গ্যাসেও বেড়ে গেছে অনেক। আগে ছিল 50 টাকা, ওখানে হয়েছে 60 টাকা, কোনো জায়গাতে 63 টাকা। তারা আবার বলতেছে যে আরও দাম বাড়বে। এই দাম বাড়ার কারণে আমরা আর সাধারণ মানুষের সাংঘাতিক ধরনের একটা প্রেশার একটা পড়ছে ভিতরে। যেমন সাইকেলও আমরা চালাতে পারতেছি না, বাইক স্কুটি তো মাইলেজ কম দেয়, তো যারা স্কুটি চালায় তারারও একটি প্রবলেম, তেলের সমস্যা, তো আপনি কি অনেক রকমের সমস্যা। আর পাশাপাশি দেখেন তেল বাড়তেছে, মানে জিনিসপত্রের দাম বাড়তেছে, কারণ এটা সবাই সাথে আপনি পেট্রোল ডিজেলের সাথে তো সব কিছু কানেক্ট, এই কারণে সবারই সমস্যা হচ্ছে, আমরা না শুধু সবাই। সাধারণ গরিব মানুষের লেগে তো খুবই খারাপ অবস্থা। অনেকে মনে করেন যুগালি কাজ করে, তারা কিন্তু মানুষ, তারাও শখ করে বাইকটা কিনতেছে, কিনা সেরাই বন্ধন লোন নিয়ে দিয়েছে, কারণ ব্যাংকের থেকে তো গরিব মানুষের লোনের সাহস করতে পারে না। আপনার বন্ধন হলে তো আপনি ফ্যামিলি দিয়ে লোন নিয়ে দিয়েছে, সপ্তাহে টাকা দিতে পারতেছে, তো তারারও কাজকর্ম থাকে না, সবসময় তো কাজ পায় না, তারারও বেশি সমস্যা হয়ে যায়। এই যে বন্ধন কীভাবে চালাইব, কারণ রোজগারের লগে তো সব কিছু। আপনার কি সরকারের নিকট কোনো আহ্বান রাখবেন এই বিষয়ে? না, সরকারের ব্যাপারে তো আমরা সাধারণ মানুষ সরকারের ব্যাপারে তো কিছু করতে পারি না। নমস্কার। সরকারের কাছে তো এটা অনুরোধ, যাতে আমরা জনগণের দিকে চিন্তা করে, এত দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে একটু লক্ষ্য করে, পাশাপাশি বিরোধী দলরাও যদি তারা একটু করে, তো আমরা জনগণের লেখা ভালো হয়। এমনি তো কোনো কালারের কথা না, কথা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে সারা ভারতবর্ষে তো একই অবস্থা। আর বেগো দাম তোর কমানে কইলে দিয়ে একটা কমবো, কম তো না। পেট্রোলের দাম বাড়তেছে, জিনিসের দাম বাড়তেছে, সরকারি চাকরি বেতন বাড়তেছে, কোনো কিছু আয়া যায় না। যারা বেতন বাড়তে 70,000 80,000 90,000, তেলের দাম বাড়তেছে, কিছু আয়া যায় না। আয়া যায় কার, যারা পাবলিক ফার্মে যুক্ত আছে, যারা পাবলিক কর্মচারী, তারা হলেও আয়া যায়। তারা বুঝতেছে কেমনে চলতেছে সংসার। সরকারি বেতন বাড়তেছে, জিনিসের দাম বাড়তেছে, তারা কিছু আয়া যায় না। পেট্রোলের দাম হোক না 200 টাকা, কি আয়া যায়? বেতন যদি 1 লাখ টাকা, কিন্তু পাবলিক দোকান যে 8,000 9,000 টাকা বেতন ফুলাবান থাকতেছে, এরা কেমনে ভাত খায়, কেমনে চলে, এটা তো সরকার চিন্তা করে না। চিন্তা করতো তাহলে তো আর মনে করেন যে এটা চিন্তা করলে যে পাবলিক দোকানের ফুলাবান যে লাখ লাখ ফুলাবান আছে, পাবলিক ফার্মে জড়িত আছে, তারা কেমনে চলে, কেমনে খা? 8,000 9,000 10,000 টাকা বেতন দিয়া। আর যে একটা সরকারি এমপ্লয়ি পায় 1 লাখ টাকা, তারও তো হয় না, তারও তো আরও লাগে, ভালো কথা লাগে। কিন্তু যেহেতু তেলের দাম বাড়তেছে, তারা বেতন বাড়তেছে, সরকার তো কোনো পাবলিক চিন্তা করে না। সরকার চিন্তা করে সরকারি এমপ্লয়ি যেমন ওই কিছুদিন আগে বেতন বাড়া দিয়েছে। আর বলে আমরা পাবলিক কেমনে বাঁচবো? সরকারি এমপ্লয়ি তারা চিন্তা আছে, রুগো বললো তারা চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কিন্তু সাধারণ পাবলিক কেমনে বাঁচবো, কেমনে চলবো? সরকার তো চিন্তা করেন একবার, যে তেলের দাম বাড়তেছে, জিনিসের দাম বাড়তেছে, বাজারে জিনিসের দাম বাড়তেছে, হ্যাঁ বেতন বাড়তেছে। কিন্তু পাবলিক দোকান যদি দাদা আমার 500 টাকা বেতন বাড়াই দেন, ও বাবু রে আমার লোক লাগতো না, কালকে তুই যাই গিয়ে আমার লাগতো না, সারছে এক কথা পরিষ্কার, এ কথা কইতো না যে বেতন বাড়াইতাম না, আমার লোক লাগে না, ব্যবসা বাণিজ্য খারাপ, ওই সামনে মাস দ্বারা আমার লাগতো না, সারছি নি, আমার বেতনও গেল, চাকরিও গেল। রিপোর্ট খবর ত্রিপুরা।
সুনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের 13টি আসনের মধ্যে 8টি আসনে মনোনয়ন প্রার্থী জমা দিলেন তৃণমূল কংগ্রেস। সুনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের 13টি আসনের মধ্যে 8টি আসনে মনোনয়ন প্রার্থী মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস। এদিন সুনামুড়া মহকুমা শাসকের অফিসে আরও তথা মহকুমা শাসক রতন ভৌমিকের নিকট একে একে তৃণমূল মনোনয়ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নগর পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 2, 4, 6, 7, 8, 9, 11, 12 নং ওয়ার্ডের 8টি আসনে মনোনয়নপত্র জমা দেন। তার পাশাপাশি 1 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে তারা সমর্থন করবেন বলে জানান। এদিনের মনোনয়নপত্র পূর্বের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইদ্দিস মিয়া, মজিবুর ইসলাম মজুমদার, ধ্রুবলাল চৌধুরী, রাকেশ ঘোষ প্রমুখরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেতৃত্বরা জানান, পাশাপাশি তারা দাবি করেন আসনের নগর পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থীরা ভালো ফলাফল করবে। এখন তো দুয়ারে গুন্ডার সরকার চলছে, আপনারা সবাই জানেন। তো দুয়ারে গুন্ডাদের দ্বারা অনেক ধরনের হুমকি দুমকি বহু কিছু হয়েছে আমাদের প্রার্থীদের উপরে, এবং বহু প্রার্থীদের উপরে মানসিকভাবে ওদেরকে অনেক প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয়েছে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস সোনামুড়াতে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে সর্বতভাবে আপনারা দেখেছেন আজকে আমাদের এখানে যা 4জন মহিলা প্রার্থী পর্যন্ত এসেছে, এবং সর্বধর্মকে আমরা বিশ্বাস করে আমরা আজকে যে প্রার্থীপদ আমরা দাখিল করেছি, আমরা আশাবাদী না, আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নগর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করবে। এখন থেকে 3.5 বছর আগে অনেকগুলি প্রতিশ্রুতির উপরেই মানুষ ভোট দিয়েছিল, সরকারকে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সর্বতভাবে ব্যর্থ সরকার। এখানে বেকারের চাকরি নেই, যা বলা ছিল 50,000 দেবে প্রতি বছর। এখানে ওই রেগার শ্রমিকদের 340 টাকা করা হবে, সোশ্যাল ভাতাগুলিকে 1000-এর জায়গায় 2000 করা হবে। এমনিভাবে হাজারো প্রতিশ্রুতির পরে মানুষকে বিভ্রান্ত করেছিল। মানুষ এখন টের পেয়েছে তাদের সমস্ত প্রতিশ্রুতিই ছিল মিথ্যা এবং কোনো উন্নয়ন হয় নাই। আমরা উন্নয়নের প্রশ্নেই আমরা আবারকার নির্বাচনটাতে আমরা শুরু করব। আমরা উন্নয়ন হয় নাই, উন্নয়নের দাবিতে, উন্নয়নের ইস্যুতে আমরা নির্বাচন করতে যাচ্ছি। রিপোর্ট খবর ত্রিপুরা। SCIRTর উদ্যোগে প্রজ্ঞাপন রাজ্যের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। SCIRT উদ্যোগে প্রজ্ঞাপন রাজ্যের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষানীতি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। তাছাড়া বিভিন্ন বিদ্যালয় কোভিড সেন্টারের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। প্রায় 2 বছর বিদ্যালয় অপরিষ্কার ছিল। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়কে আবারও এর উপযুক্ত পরিবেশ তৈরি করতে অনুরোধ জানানো হয় সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। তাছাড়া বিভিন্ন শিক্ষকদের BRC এবং CSC লেভেলে তাদের অনলাইনে ট্রেনিং শেষ করার কথাও বলা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব সৌম্যগুপ্ত সহ অন্যান্যরা। तो मन में लालच आ रहा है, इसलिए आई वुड लाइक टू डिस्कस फ्यू मोर पॉइंट्स। सर मैम, स्कूल बहुत दिनों तक बंद रहा है और आप लोगों के ऊपर अब एक नया ये SNA अकाउंट और PFMS से पेमेंट में HMs IAS आप लोगों से आप सबको ये दिक्कत आ रहा है। तो बिम्बिसार साहब अभी ये SNA और ये जो सिस्टम है ना फंड PFMS के थ्रू पेमेंट करने का, ये सिर्फ एजुकेशन के लिए नहीं है, ये सारे डिपार्टमेंट्स को गवर्नमेंट ऑफ इंडिया का जहाँ से भी पैसा आता है ये सिंगल डायरेक्शन है टू ऑल स्टेट्स एंड ऑल डिपार्टमेंट्स। तो आपको भी करना पड़ रहा है, मैं जानती हूँ इसमें दिक्कत होगी, लेकिन इसके साथ मेरा कुछ रिक्वेस्ट है। सर स्कूल बहुत बुरी हालत में है क्योंकि कई स्कूलों को कोविड सेंटर की तरह भी यूज करा गया। कई स्कूल 1-1.5 साल बंद रहे, घास बड़ी बड़ी हो गई है, कूड़ा इकट्ठा हो गया है, कहीं पर पेंट की जरूरत है, कहीं पर छोटे मोटे रिपेयर की जरूरत है। I have been requesting and I think ब्लॉक लेवल पे ट्रेनिंग होकर इमीडिएटली अब आप लोगों का एक्सपेंडिचर शुरू हो जाएगा। वेरी सून बिम्बिसार साहब जॉइंट एडिशनल डायरेक्टर साहब इस बारे में बात करेंगे। लेकिन मेरी रिक्वेस्ट है हर प्रिंसिपल से, जल्दी से आप लोग स्कूल्स में चाहे आप वेंडर को बुलाकर कराएं, चाहे आप लेबर बुलाकर कराएं, चाहे आप श्रमदान करके कराएं, चाहे आप पंचायत से रिक्वेस्ट कर सब लोगों को मिलकर कराएं, मगर स्कूल को साफ कराएं। अगर जो परिवेश है हमारा वो साफ सुथरा सुंदर नहीं होगा, वॉल पेंटिंग कराएं, वाइट वॉश कराएं, घास कटवाएं, फूल लगवाएं, जो करना है करवाएं, मगर जल्दी करवाएं सर, क्योंकि स्कूलों में अगर बच्चे गंदे परिवेश में पढ़ेंगे
तो मन अच्छा नहीं रहेगा, टीचर का भी और स्टूडेंट का भी। इसी तरह जो स्टाफ रूम्स है, जब भी मैं स्टाफ रूम देखती हूँ उसमें इतना सारा ना पुराना पेपर, डिब्बे डुब्बे धूल से भरे हुए ये सब भरे रहते। इनको साफ करवा कर चमकवा दी, धुलवा कर सारा जमीन पर सारा अच्छे से साफ कराकर पुराने पेपर्स किसी अलमारी खरीद कर उसमें रखकर। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন মুসলিম অল ইন্ডিয়া সংগঠনগুলো। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয় অল ইন্ডিয়া মুসলিম মজলিস, মুসাবারাত, জমিয়ত ই ইসলাম হিন্দ, মার্কস জমিয়ত আহলে হাদিস হিন্দ এবং অল ইন্ডিয়া মিডলি কাউন্সিলের যৌথ উদ্যোগে হয় এই সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে 3 সংগঠন নেতৃত্বে উপস্থিত ছিলেন। দুর্গাপূজার সময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে ত্রিপুরার একটি চক্র সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আসছিল। এগুলি নিয়ে সর্বভারতীয় সংগঠনগুলি আগরতলা সাংবাদিক সম্মেলন করেন। 16 सितंबर के बाद 16 अक्टूबर के बाद जो यहाँ पर पूरा एंटी मुस्लिम यहाँ पर राइट हुआ है, राइट नहीं, वो एक अटैक्स अगेंस्ट द मुस्लिम्स हुआ है, उससे पूरे देश की छवि पूरी दुनिया में ख़राब हुई है। जो यहाँ पर फेक आर्गुमेंट दिया जा रहा है कि साहब ये बांग्लादेश के रिपरकशंस के तौर के ऊपर हुआ है, दैट इज़ अनएक्सेप्टेबल। अगर बांग्लादेश के में जो कुछ वहाँ पर दुर्गा पूजा के मौके पर हुआ था, अनफॉर्चुनेट इंसिडेंट, जिसकी पूरे मुल्क में मुसलमानों की तमाम बड़ी जमातों ने और यहाँ के सेक्युलर लोगों ने बहुत ही संज्ञान लेते हुए उसकी भर्त्सना की थी, तो जो शरारती तत्व थे उनको बांग्लादेश के यहाँ पे कौंसलेट के सामने प्रदर्शन करना चाहिए था, ना कि गरीब मुसलमानों के ख़िलाफ़ यहाँ पर दंगा भड़काने की कोशिश, उनकी मस्जिदों को तोड़ने की कोशिश, उनकी मस्जिदों को आग लगाने की कोशिश, आग लगाने का पूरा अमल और उनके घरों और उनके कारोबारी इदारों को जलाने की कोशिश नहीं करनी चाहिए थी। इस पूरी घटना से ये बात साफ प्रकरण में जो पिछले 15 दिन में हुई है कि यहाँ की जो जनता है, त्रिपुरा की जनता, मैं उसको बधाई देना चाहता हूँ कि इस जनता ने इस विशेष एजेंडे को समझा और उस विशेष एजेंडे को समझते हुए इसको भड़कने नहीं दी। कहीं कहीं घटनाएं हुई हैं। दूसरी बात यह है कि पक्षपाती जो एडमिनिस्ट्रेशन का जो पूरा नेचर है, उस बात से साबित होता है कि धर्मनगर के अंदर कौन सा बाजार, नरोरा बाजार में जो आग लगाई गई, जिसमें 4-5 हज़ार आदमी, रोड़ा पानी सागर में जो आग लगाई गई, उस आग लगाने से पहले वहाँ पर ये बात थी कि 144 क्लेम था, 144 वो वहाँ के SHO जहाँ जहाँ घटना हुई है, वहाँ का जो लोकल स्टेशन ऑफिसर पुलिस का है और जो वहाँ का SP है, उन सब के खिलाफ इंक्वायरी होनी चाहिए और इंक्वायरी के साथ साथ उनको जो है फिलहाल जो है एक सस्पेंड करके एक माहौल बनाने की कोशिश करनी चाहिए, जो कि ये त्रिपुरा जैसे ये छोटा वाक़या लगता है, लेकिन छोटा वाक़या नहीं है। हर काम जो है छोटी चीज़ से शुरू होता है, हर काम छोटी चीज़ से होता है। 40 लाख की आबादी त्रिपुरा के अंदर है, आप इतना टारगेट कर रहे हैं, पूरे देश की बदनामी कर रहे हैं, तो ये तो शायद मैं समझता हूँ कि आप अपनी पार्टी का भी नुकसान कर रहे हैं और देश का भी नुकसान कर रहे हैं। मैं ये सही हिसाब से कहूँगा कि वो कुछ রিপোর্ট, খবর ত্রিপুরা। পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সাবরুম নগর পঞ্চায়েতের 9টি আসনে মনোনয়নপত্র জমা দেয় শাসক দল বিজেপি। আসন্ন নগর ও পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ 2 ঘটিকার সময় সাবরুম নগর পঞ্চায়েত 9টি আসনে মনোনয়নপত্র জমা দেয় শাসক দল বিজেপি। মঙ্গলবার দুপুরে 2টা নাগাদ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা একত্রিত হয়ে সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে এবং সেখান থেকে প্রার্থীদের সঙ্গে নিয়ে বিজেপি দলের কর্মী সমর্থকরা একটি সুসজ্জিত মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাবরুম SDM অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বিজেপি দলের মনোনীত প্রার্থীরা 9টি আসনে রিটার্নিং অফিসার তথা সাবরুম মহকুমা শাসক দেবদাস দেববর্মার নিকট মনোনয়নপত্র জমা দেয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায়, এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চা সভাপতি নবাদুল বণিক, উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, 40 সাবরুম যুব মোর্চা সভাপতি ত্রিদীপ চক্রবর্তী, অন্যান্যরা। 2রা নভেম্বর
সাবরুম নগর পঞ্চায়েতের আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত 9 জন প্রার্থী আজকে নমিনেশন দিতে যাচ্ছে, যার সাথে রয়েছে হাজার হাজার পুরুষ মহিলা সর্বস্তরের জনগণ। এবং জনগণ চাইছে গত 40 বছর ধরে সাবরুমের যে সর্বনাশ হয়েছে, এই সর্বনাশ আর সাবরুমের মানুষ হতে দেবে না। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি শৃঙ্খলা সহ উন্নয়নের যেই দিশা দেখাতে চাইছেন এবং দেখাচ্ছেন, এবং যেটা এই রাজ্যের মানুষ উপভোগ করেছেন, সেই রকম সাবরুম নগর পঞ্চায়েতের মানুষও সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে সাবরুম নগর পঞ্চায়েত এলাকায় বিস্তার করে আগামী দিনে এক সুন্দর সাবরুম নগর পঞ্চায়েত গঠন করা হবে। সাবরুম নগর পঞ্চায়েত ছোট হলেও আজকে আমি সাবরুমের বিধায়ক হিসাবে বলতে পারি, আগামী দিনে এই ছোট্ট শহর একটা আন্তর্জাতিক মানের ছোট্ট শহর হবে। জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% আশাবাদী। আপনারা জানেন বন্ধুরা, এই সিপিএম পার্টি যারা এতদিন নাচানাচি করত, 9 জনের মধ্যে 8 জন দিয়েছে, আরেকজন গতকালকে ওই কলাচরের থেকে ধরে এনেছে, যার নাম কোনো না কোনোভাবে এই সাবরুমের ভোটার লিস্টে রয়ে গিয়েছিল। বর্তমানে পার্মানেন্টলি ওই কলাচরতে থাকে, ওনাকে দিয়ে 9 জন প্রার্থী করেছে। আমরা আশাবাদী না, শুধু আমরা দুয়ে মুছে ছাপ করে দেবো সিপিএম। রিপোর্ট খবর ত্রিপুরা। দক্ষিণ জেলা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয় বিলোনিয়া সার্কিট হাউসে। শিশুদের সুরক্ষার স্বার্থে মঙ্গলবার সকাল 11 ঘটিকায় দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া সার্কিট হাউসে এক জয়েন্ট অ্যাকশন ওয়ার্কশপের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূলত শিশুদের ড্রাগ এবং ট্রাফিকিংয়ের উপর বিশদভাবে আলোকপাত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর ও প্রশাসনিক পুলিশ কর্তাদের সাথে নিয়ে এক যুগে সকলে মিলে কাজ করতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ, কমিশনের সদস্য শর্মিলা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা সহসভাপতি বিভীষণ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, চিফ মেডিকেল অফিসার ডক্টর জগদীশ নম সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা। এই অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুরক্ষার স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই সামাজিক অবক্ষয় থেকে শিশুদের কি করে রক্ষা করা যাবে তা নিয়ে বিশদ আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাশাপাশি বক্তারা বলেন, এই বিষয়ে স্কুলের শিক্ষকরা এবং অভিভাবকদের আরও বেশি করে সজাগ থেকে শিশুদের প্রতি আরও বেশি করে যত্ন নিতে হবে, না হলে পরে এই সামাজিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাবে এবং দেশের যুব সম্পদ ধ্বংসের পরিণত হবে। রিপোর্ট খবর ত্রিপুরা। আজ আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে মনোনয়নপত্র জমা দেবেন তিপ্রামথা দল। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে আজ চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আগামীকাল পর্যন্ত চলবে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আজ তিপ্রামথা দল তাদের মনোনয়নপত্র জমা দিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য। মোট 5টি আসনে তারা প্রার্থী দেন তিপ্রামথা দলের সদস্যরা, যার মধ্যে রয়েছে 4 জন মহিলা প্রার্থী। কর্পোরেশনের 11, 12, 17, 19 এবং 22 নং ওয়ার্ডে তারা আজ মনোনয়নপত্র জমা দেন। সদর মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন তারা। তিপ্রামথা সদস্যদের দাবি তাদের দল ভালো ফল করবে। আমরা তিপ্রামথার তরফ থেকে আজকে 5টি ওয়ার্ডের এগেইনস্টে 5 জন প্রার্থী, তার মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ। এবং ওয়ার্ডগুলি হচ্ছে 11, 12, 17, 19, 22। এই 5টা ওয়ার্ডেই আমরা মনোনয়ন দিচ্ছি। এর মধ্যে 2টা ওয়ার্ডের মনোনয়ন শেষ হয়েছে, আরও 3টা ওয়ার্ডের মনোনয়ন চলছে। কিরকম আশাবাদী? হ্যাঁ, কিরকম আশাবাদী যেটা আমরা যেটা স্পষ্ট, আমরা কেন 5টা জায়গায় মনোনয়ন পেশ করেছি বা প্রার্থী দিয়েছি, একটাই কারণ হচ্ছে যেই জায়গাতে আমাদের তিপ্রামথার ভোটার্স রয়েছেন, অ্যান্ড এটার সঙ্গে আরও আমাদের যারা কিনা বলে শুভাকাঙ্ক্ষী এবং তিপ্রামথার জন্য যারা নীরবে নিশ্চুপ হয়ে কাজ করে যাচ্ছেন এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের এই সব অঞ্চলে বা এইসব ওয়ার্ডে, তাদের ভোট আমরা অবশ্যই পাবো, এটা আমরা আশা রাখছি। এবং এই 5 জন প্রার্থী জয়যুক্ত হবেন, এটাই আমাদের আশা এবং
আকাঙ্ক্ষা। সারা রাজ্যে টোটাল কতটা ক্যান্ডিডেট দেবেন আপনারা? নগর পঞ্চায়েত, এএমসি, আমরা সারা রাজ্যে যেখানে যেখানে এসটি রয়েছে কিনা বলে ওয়ার্ড রয়েছে সেখানে সেখানে আমরা দিচ্ছি, কিন্তু আমার সাথে জাস্ট আপনাদের জানার জন্য বলছি, এটা আপনারা পরবর্তী সময়ে এটা বিশ্লেষণ করে বলতে পারবেন যে কেন এটা হচ্ছে। আমার সাথে জওহরনগর যে ওয়ার্ড নাম্বারটা আমার মনে নেই, এইখানে মাত্র 87 জনের মতো ভোটার্স আছেন, সেইখানে এসটি ওয়ার্ড হিসাবে সেটাকে সংরক্ষিত করা হয়েছে। তো আমাদের মনে হলো যে এটা মানে প্রশাসনের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এটা যেন আরও একটু ভালোভাবে ভেবে চিন্তে করা হোক, এটা আমরা কামনা করছি। সব জায়গাতে যেন এরকম হয়, শুধুমাত্র এসটি একটা সংরক্ষণ ওয়ার্ড করে দিলেও তাহলেই হলো না, যেখানে পপুলেশন রয়ে গেছে সেটাকে করা হোক। রিপোর্ট খবর ত্রিপুরা। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের 3 জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিলেন। ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট আজ মনোনয়নপত্র জমা দিলেন। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ফ্রন্টের 3 জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিলেন। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ওয়ার্ডে 21, 23 ও 34 নং ওয়ার্ডে আজ মনোনয়নপত্র জমা দেন। সংগঠনের চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস প্রার্থীদের নিয়ে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট এসে তাদের মনোনয়নপত্র জমা দেন। ফ্রন্ট সূত্রে জানা যায়, আগামীকাল আরও একটি আসনে তারা মনোনয়নপত্র জমা দিতে পারেন। চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস বলেন, 3টি প্রতিশ্রুতির উপর তাদের দল ও নির্বাচনে লড়বে, ভালো ফল করার আশাবাদী তিনি। আজকে আমরা ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট যারা প্রার্থী তাদের নমিনেশন ফাইল করতে আমরা এখানে এসেছি। আমরা এখন যাচ্ছি, আমাদের প্রার্থীরা নমিনেশন ফাইল করবে। উদ্দেশ্য একটাই, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষের পৌর এলাকার যারা বাসিন্দা আছেন ওনাদের জীবনযাপনের যে সুযোগ সুবিধাগুলি, নাগরিক সুবিধা, নাগরিক পরিষেবা, এটাকে সত্যিকারের অর্থে বাস্তবায়িত করা। শহরে আপনারা জানেন এই বিগত দিনে যেখানে মানুষের ইনকাম কমছে, দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, সেখানে জলের উপর কর বসিয়েছে, বাড়িঘরের সম্পদের উপর কর বসিয়েছে, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে নিয়েছে। আমাদের উদ্দেশ্য, মানুষ আমাদেরকে ভোট দেবে, ভোট দিলে পরে আমরা এগুলির সুরাহা করবো, এগুলি আমরা প্রত্যাহার করে নেব এবং শহরকে একটা পরিচ্ছন্ন পরিবেশ দেবো, যেখানে মশার উপদ্রবের সন্ধ্যার সময় মানুষ থাকতে পারলে। এগুলি আমরা অনেকগুলি দাবি আছে, আমরা প্রতিশ্রুতি, সেগুলি আমরা পরবর্তীকালে আমরা লিফলেটের মধ্য দিয়ে জানিয়ে দেবো। সবগুলি সিটে কি প্রার্থী দেওয়া হয়েছে? না, আমরা সবগুলি সিটে না, আমরা 4টা সিটে এখন প্রার্থী। কোন কোন ওয়ার্ডগুলো? আজকে 3টা দিচ্ছি আমরা। আগামীকাল আজকে দিচ্ছি হলো 21, 23 আর 34। নামগুলি কি? এটা হলো সেওশী লক্ষ্মর, আর একটা হলো শান্তনু পাল, আর এটা সিংহা চক্রবর্তী। জয় নিয়ে কতটা আশাবাদী? সম্পূর্ণ আশাবাদী, কারণ মানুষ এই পরিষেবা শহরের উপরে, বিজেপির উপর মানুষ বীতশ্রদ্ধ। সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ফিরিয়ে আনবে না, আর অন্য দলগুলি মাত্র কেউ এখন নেমেছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে, আমাদেরকে আশীর্বাদ করবে। রিপোর্ট খবর ত্রিপুরা। পুকুরের জলে ভাসমান অবস্থায় এক কৃষকের মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন সীমন্তপুর বুকজোর এলাকায়। পুকুরের জলে ভাসমান অবস্থায় উদ্ধার এক কৃষকের মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন সীমান্ত গ্রাম শ্রীমন্তপুর ভুগজোর 4 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিল মিছিল মিয়া, পিতা মিলন মিয়া নামে ওই কৃষক। আজ সকালে পুকুরের জলে মৃতদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসে পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে। ধারণা করা হচ্ছে পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ ছিল, আর সেখান থেকে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় ওই কৃষকের। তবে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে মৃত্যুর আসল কারণ। অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যাবেলা থেকে বাড়ি থেকে গিয়ে দোকানে গিয়েছিল। প্রত্যেক দিন এভাবে বিএসএফের চেকপোস্ট আছে, চেকপোস্টে এন্ট্রি করে বাড়ি থেকে দোকানে যায় এবং সন্ধ্যা 7টার দিকে আবার রিটার্ন বাড়িতে আসে। কিন্তু গতকালকে রাত্রে 7টা 8টার পরে যখন বাড়িতে আসে নাই, তখন বাড়ি থেকে আমাদের কাছে খবর আসে সে বাড়িতে আসে নাই। তো বাড়িতে না আসার কারণে তখন আমরা চতুর্দিকে খোঁজ খবর নিই।
কোনো দিকে খোঁজখবর নিয়ে আমরা তার হদিশ পাই নাই। না পাওয়ার কারণে আবার গতকালকে শুনেছি যে আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইখানে একটা বিশাল বড় একটা লিক আছে। এই লিকের মালিক সাদেক মিয়া নাকি গতকালকে আমার ভাতিজা মিছিল মিয়ারা অনেকবার খোঁজ করেছিল, তার জন্যে তার সাথে তার কি কোনো কথা আছে এরকমভাবে সে এখানে একটা আমার ওই বাগিনার সাথে দেখা করে কইতেছে মিছিল মিয়া কই, তখন কইতেছে বাড়িতে নাই, কইতে পারতাম না কই গেছে, তখন কইতেছে এর লোক একটু কাজ আছে, বাস এতটুকু কথা ছিল ওর সাথে। পরে সারা রাত তো আমরা খোঁজ খবর নিছি, নেওয়ার পরে যে কোনো জায়গাতে আমরা তার হদিশ পাই নাই। যখন সকালবেলা আমার এক বড় ভাতিজার বউ তখন তার খোঁজ করতে থেকে বিএসএফ এন্ট্রি করিয়া যখন এদিকে আসছে তখন দেখেছে ভোরবেলা এই লিকের মালিক সাদেক মিয়া এখানে একটা দেখেন একটা যে লিকের মধ্যে তার ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে, এই লাইনটা পানির সাথে টাচ করে রাখা আছে। এর আগে তারা কয়েকবার এই বিষয়টা নিয়ে আমরা ওয়ার্নিং দিই যে এখানে যে কোনো মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এইভাবে এগুলা ঠিক না, কারণ কোনো পারমিশন ছাড়া এইভাবে একটা কারেন্টের লাইন দেওয়া পানির মধ্যে এটা তো শোভনীয় কাজ নয়। কিন্তু তারপর সত্ত্বেও সেই ইলেকট্রিক লাইন দিয়ে রাখছে। তখনই আজকে সকালবেলা ভোরবেলা উঠে দেখেছে ভোর অন্যান্য দিন 5টা, 5:30, 6টার দিকে এইখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টগুলো বন্ধ করা হয়, কিন্তু আজকে ভোর 4টায় সে লাইটগুলো অফ করে এই যে পানির সাথে যে ইলেকট্রিক্যাল তারটা ছিল এই তারটা খুলে সে নিয়ে যায়। তখনই তদরূপ সন্দেহমূলে আমরা ওইখান থেকে দৌড়ে আসি দেখি যে আমার ভাতিজা এখানে পানির মধ্যে তার মৃত্যুদেহ এবার পরে অবস্থা আছে। আপনার কি সন্দেহ হয়? আমার সন্দেহ সে এটা চক্রান্ত করে এই ইলেকট্রিক লাইনে শর্ট দিয়ে তাকে এখানে মেরে ফেলা হয়েছে। এখানে পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন এখন এসেছে, পুলিশ প্রশাসন তার এটা তর্জমা করছে, দেখছে। এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে প্রত্যেকটা এই মাথা থেকে শুরু করে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইন আছে এবং খুঁটি আছে, এই ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে। রিপোর্ট খবর ত্রিপুরা। 1 থেকে 3 নভেম্বর পর্যন্ত চলবে করোনা ভ্যাকসিনের স্পেশাল ক্যাম্প। করোনা ভ্যাকসিনের চলছে স্পেশাল ক্যাম্প। 1 থেকে 3 নভেম্বর চলবে এই স্পেশাল ক্যাম্প। আজ চলছে দ্বিতীয় দিন। সারা রাজ্যে 1000-এর উপর সেন্টার রয়েছে যেখানে চলছে দ্বিতীয় ডোজের স্পেশাল ক্যাম্প। ইতিমধ্যে রাজ্যে করোনার টিকা প্রথম ডোজ নিয়েছে প্রায় 96% এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 65%। এই স্পেশাল ক্যাম্পের প্রথম দিনে 33,000-এর উপর দ্বিতীয় ডোজ নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে 3 দিনের স্পেশাল ক্যাম্প পূর্বে ঘোষণা করেছিল। সমস্ত দপ্তর থেকে এই অতিমারি ভ্যাকসিন ক্যাম্পে সহায়তা করা হয়েছে যা চলবে আগামী দিন পর্যন্ত। স্বাস্থ্য দপ্তরের ধারণা অনুযায়ী আগামীকাল তাদের যা লক্ষ্য ছিল ভ্যাকসিনেশনের তা সম্পূর্ণ হবে। कोविड-19 वैक्सीनेशन को काफ़ी महत्व दिया जा रहा है और जनवरी 16 जब से ये वैक्सीनेशन पूरे देश में चालू हुआ, त्रिपुरा राज्य में हेल्थ डिपार्टमेंट के साथ साथ बाकी सभी डिपार्टमेंट्स ने वैक्सीनेशन में बढ़ चढ़ के हिस्सा लिया है और शुरुआत से ही चाहे वो हेल्थ केयर वैक्सीनेशन हो या फिर फ्रंटलाइन वर्कर हो, मोर देन 45 ईयर्स का वैक्सीनेशन हो या 18 ईयर्स का वैक्सीनेशन हो, त्रिपुरा राज्य टॉप में रहा है। और जिसकी बदौलत जो सेकेंड वेव आया था 2021 के मार्च, अप्रैल में जून महीने में, उसमें हाई वैक्सीनेशन कवरेज के कारण जो सीरियस केसेस थे त्रिपुरा में कम आए थे। तो अभी तक हम लोगों ने जो एलिजिबल पॉपुलेशन है हमारे राज्य में करीब 26.24 लाख पॉपुलेशन है, जिसमें 95.68% लोगों को हम लोगों ने फर्स्ट डोज के साथ वैक्सीनेशन कर दिया है और सेकेंड डोज वैक्सीनेशन हम लोगों ने 65.95% लोगों का किया है। 65.95% ऑफ द पीपल हु हैव रिसीव्ड फर्स्ट डोज। तो इसके लिए हम लोगों ने कई सारे स्पेशल ड्राइव पहले भी लिए थे जिसका रिस्पांस काफ़ी अच्छा था। मार्च में लिया था, जून में लिया था, जुलाई में लिया था और किसी दिन 1 लाख तक भी वैक्सीनेशन हुआ था। तो स्पेशल ड्राइव काफ़ी इम्पैक्ट रहा है वैक्सीनेशन कवरेज बढ़ाने में। तो अभी हमने देखा कि सेकेंड डोज के कवरेज में करीब हमारे राज्य में 8 लाख का गैप है। तो ये इम्पॉर्टेंट है क्योंकि सेकेंड डोज के बाद जो है सेकेंड डोज के 14 दिन के बाद इम्यूनिटी आती है। तो ये इम्पॉर्टेंट है कि ज़्यादा से ज़्यादा लोग जिनको फर्स्ट डोज लग गया है उनको सेकेंड डोज दिया जाए ताकि कोरोना के जो सीरियस इफेक्ट होते हैं उससे बचा जा सके। तो इसलिए सेकेंड डोज के लिए हम लोगों ने स्पेशल ड्राइव लिया है। इसके पहले भी हमने 13 से 15 सितंबर में हम लोगों ने स्पेशल ड्राइव लिया था सेकेंड डोज के लिए, जिसमें 1.63 लाख बेनिफिशरीज़ को हमने दिया था। तो चूँकि ये नंबर बढ़ता रहता है हमेशा जैसे जैसे फर्स्ट डोज को दिया गया था, हम लोगों ने काफ़ी तेज़ी से किया। तो
इसीलिए ये जो गैप है अभी 8 लाख का हो गया। तो इस गैप को कम करने के लिए हम लोगों ने ये स्पेशल ड्राइव लिया है और 1 से 3 नवंबर तक का लिया है। तो आज दूसरा दिन ही है। तो कल के दिन हम लोगों ने देखा कि पूरे राज्य में 33,752 लोगों को सेकेंड डोज दिया गया है। और ब्लू रिपोर्ट, खबर त्रिपुরা। গ্রামবাসীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেল নেশাখোর যুবকরা। ঘটনা চুরিলাম বাজার সংলগ্ন রাঙ্গাপানিয়া নদীর উপর ব্রিজের নিচে। নেশার আগ্রস্থলে সমবেত হয়ে গ্রামবাসীরা ধাওয়া করল। গ্রামবাসীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেল নেশাখোর যুবকরা। ঘটনা চুরিলাম পুরান বাজার গবাদি পশু বাজার সংলগ্ন রাঙ্গাপানিয়া নদীর উপর ব্রিজের নিচে। এই ব্রিজ উত্তর চরিলাম এবং দক্ষিণ চরের নাম গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করেছে। ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে চলছিল নেশার আড্ডা। বিভিন্ন স্থান থেকে উপজাতি যুবকরা এই ব্রিজে নিচে এসে নেশার ট্যাবলেট থেকে শুরু করে ফেন্সিডল, ড্রাগস, কোরাক্স বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করত। নীরব স্থান, চতুর্দিকে জঙ্গল, একেবারে গুহার মতো ব্রিজের নিচে স্থানটি সবসময় নির্জন থাকে, যার ফলে নেশাখোর যুবকরা ওই স্থানটিকে তাদের আড্ডাস্থল হিসেবে বেছে নেয়। এলাকাবাসী এতদিন জানলেও ভয়ে মুখ খুলেননি। মঙ্গলবার দুপুরে 2 ঘটিকা গবাদি পশু বাজার সংলগ্ন ব্রিজের নিচে যখন উপজাতি 2 যুবক সিরিজ নিয়ে শরীরে ড্রাগস পোজ করছিল, তখন এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। একজন পালিয়ে যায়, আরেকজন যুবককে ধরে ফেলে এলাকাবাসী। সেই যুবক বলেছে সে সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো বিশালগড় কোনো এক ব্যক্তি থেকে সংগ্রহ করে আনে। সকাল দুপুর রাত্র ওই ব্রিজের নিচে উপজাতি যুবকরা নেশার আসর বসাতো। নেশা পর্যন্ত আজ গ্রামবাসী তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন দিন দিন পার্বত্য এলাকায় যুবকরা ও সমতলের কিছু যুবক নেশার সমুদ্রে তলিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ নীরব দর্শক বলে গ্রামবাসীদের অভিযোগ। আরে আমরা এদিক দিয়ে আইতে আসলাম, দেখি দেখতে এখানে অনেকক্ষণ ধরে বইয়া রয়েছে। তো বইয়া রয়েছে বলে আমি কেড়ে জানি বইয়া রয়েছে। তো আরেকটা আমার কইতেছে হ্যাঁ সমিদা কয় দেখা যাও তো কেমনি ইঞ্জেকশন লইতেছে। হ্যাঁ ইঞ্জেকশন লইতেছে। তো আমি কই ইঞ্জেকশন তো কেমনে লয় দেখলাম না কোনোদিন। দেখালো গিয়া দেখতে টাইনা লইয়া গাই দিয়া আরেকটার মধ্যে হাতের মধ্যে ভরতাছে ট্রাইবেল। হ্যাঁ ট্রাইবেল। আচ্ছা। তো এরপর আমি কই কিরে তুই বেটা রাবার বাগান হইতে সব এটা চুরি মুড়ি করে হ্যাঁ যা ইয়া করে লাস এই অক্ষণে বুঝি তুই এই ইঞ্জেকশন দিল এই আনাজ করতে কয় আমি আনি না তো কয় আমার আরেকজন আনিয়েছে করতে যে কয় বিশাল করতে হেডাইরা কয় তাই না ধরা পড়ে গেছে কেসব অক্ষণে পাই না আমি গিয়েছি তো কয় এটি আনছি এটি করতে বলে টুকাইয়া লইছে। হ্যাঁ এরপরে দিয়া তো এরপরে আমরা আনছি তাটাকে আইনা দেখি তো সিরিজ মিরিস এটা তো আমি ওখানে জল ভালাই দিছি। হ্যাঁ এরপরে হেরে কইছে সবাই মাত্রার তো আমি গাইছে যাক কারণ তার একলা মাইরে লাভ হইতো না জাগা। কোন জায়গা দিলা দছিলা? এই ব্রিজটার নিচে সরিলাম গরুবাজার ব্রিজের নিচে ব্রিজটার নিচে। এরপরে হে হেরে গেছাগা হে। হ্যাঁ এরপরে সাইডা দিছি। আচ্ছা যাক আমি কই থাকা ওই আর কোনোদিন আসনা ডাক্তার দিয়া দিছি কি আর কত পরে আবার খাইবো তারা দমক ডরমট দেখাই দিছে। ব্লু রিপোর্ট, খবর ত্রিপুরা। সামাজিক মাধ্যমে মার চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিলেন 8 বছরের ছেলে। সামাজিক মাধ্যমে মার চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন নাহার বেগমের 8 বছরের ছেলে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছিল এই বার্তা। আজ থেকে সামাজিক মাধ্যম থেকে বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যরা ছুটে যান হাসপাতালে। সামাজিক মাধ্যম নাহার বেগম ও তার ছোট 8 বছরের বয়সের ছেলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তার মাকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর এই ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে বিবেকানন্দ বিচার মঞ্চের পাশে এসে দাঁড়ালেন আজ আগরতলা ক্যান্সার হসপিটালেও। বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এসে তার মার সাথে দেখা করলেন এবং আর্থিক 10,000 টাকা নগদ তুলে দেন এবং আশ্বাস প্রদান করেন যাবতীয় ট্রিটমেন্ট রাজ্য সরকার বহন করবেন। তাদের বাড়ি গন্ডাছড়া মহকুমার একটি গ্রামে। আমার আজকে 1.5 বছর যাবৎ ক্যান্সার, 1.5 বছর ধরে এই আগরতলাতে চিকিৎসা করতেছি। মানে আবার ডাক্তার চেক আপ করে গেছে, আবার অপারেশন লাগবে। আগে 2বার অপারেশন হয়েছে। আমার স্বামীর কোনো টাকা পয়সার দিকে খুব গরিব পাচ্ছে না, তাই আমার ছোটো ছেলে মেয়ে তারাও চাইছিল মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বাচ্চাটিরও কেউ দেহ নাই, ছোটো ছোটো ছেলে মেয়ে। কে সাহায্য করছে? এখন আপনারা কে সাহায্য করছে এবং সাহায্য যে করছে তাতে আপনি কি করবেন? ধন্যবাদ জানাই যে আপনাদের গরিবের মতো অসহায় মানুষের পাশে যেমন তাই দাঁড়াইছে। গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নাহারানা বেগম, যিনি গন্ডাছড়ার ওনার বাসস্থান, উনি পেটের যন্ত্রণা নিয়ে গন্ডাছড়া হাসপাতালে ভর্তি হন
এবং ওনার 8 বছরের একটি ছেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে ওর মা অসুস্থ, ওকে যাতে আর্থিকভাবে সহায়তা করা হয়। এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য এবং আর্থিকভাবে সহায়তা করার জন্য। তাই আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের তরফ থেকে আমরা ওনারকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং যাবতীয় যা আনুষাঙ্গিক চিকিৎসার জন্য যা দরকার হয় মাননীয় সুপারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ওনার যাতে ট্রিটমেন্ট করা হয় সেই ব্যবস্থা আমরা রাজ্য সরকার সেটা ওয়াকিবহাল রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় সেটা আমাদের এই হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল যেটার আধুনিকীকরণ করা হয়েছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ সর্বদা প্রস্তুত রয়েছি এবং ওনার যা সাহায্য দরকার হবে আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনেও আমরা ওনার খোঁজ খবর নেওয়া, ওনার যাতে শারীরিকভাবে যা যা চিকিৎসার প্রয়োজন হয় সেটা যাতে প্রোভাইড করা হয় সে ব্যাপারে আমরা ওয়াকিবহাল থাকব। রিপোর্ট খবর ত্রিপুরা।